সিরিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার সহকর্মী নুজহাত কামাল। তার সঙ্গে কথা বলবো। নুজহাত, আজকে সকাল থেকে ব্যস্ত দিন কাটছে আপনি বলছিলেন, এবং দর্শকদের আগ্রহ কেন্দ্রীভূত হয়েছে এই সিরিয়া প্রসঙ্গে। আজকে যেটি আমরা দেখলাম, আসাদ পালিয়ে গেলেন। আমরাও বাংলাদেশেও দেখেছি একজন স্বৈরশাসক পালিয়ে গেছেন। এই যে পালিয়ে যাওয়া বা বিপ্লবের বিষয়টি, সেটি কি দীর্ঘদিন ধরে চলছিল, নাকি 12 দিনের আলেপ্পো দখলের যেই বিদ্রোহীরা চেষ্টা করছিলেন সেখান থেকে এটার শুরু বলে মনে হচ্ছে? মানে খুব কম সময়ে কি পতনটা হলো কিনা আসাদের, এটা একটু জানতে চাচ্ছি। আর একটু যোগ করবো যে ইরান এবং রাশিয়ার যে ভূমিকা, সেটা কি কিছুটা পরিবর্তন হলো কিনা এইবারে? আচ্ছা, আমরা যদি সাম্প্রতিক ইতিহাস বলতে আসাদের ক্ষমতার সময়টা দেখি, 2011 সাল থেকে আসাদের বিরুদ্ধে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। তো এই দীর্ঘ 13 বছর প্রায় এটা হচ্ছে আসাদ মিত্র অর্থাৎ ইরান, রাশিয়া, হিজবুল্লাহ এদের সমর্থনে হচ্ছে গিয়ে টিকে ছিল। তো আমরা যদি দেখি যে 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ব্যস্ত হয়ে গেছে ইউক্রেনের যুদ্ধে, নিজেদের সীমান্ত নিয়ে সংকটে। 2023 সাল থেকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পক্ষ, হামাস, হিজবুল্লাহ, সাথে তাদের সমর্থনদাতা দেশ ইরান। তো এই সুযোগে, এই 2 বছরের যে সুযোগটা, যে তারা দেখছে, তারা পর্যবেক্ষণ করছে যে আস্তে আস্তে ওদিকে যুক্ত থাকার কারণে সিরিয়াতে রাশিয়া আর ইরানের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে গেছিল। হিজবুল্লাহ ব্যস্ত তাদের নিজেদের সংগঠন দাঁড় করাতে। তো এই সুযোগটাই লুফে নিয়েছে বিদ্রোহীরা, এবং 2 বছর ধরে হয়তো তারা নানা রকম প্রস্তুতি নিয়েছে, পূর্ব পরিকল্পিত, পূর্ব প্রস্তুতি সবকিছু সেরে অতর্কিত হামলায় মূলত 12 দিনেই তাদের এই টোটাল আগ্রাসনটা, অভিযানটা চালিয়েছে। অর্থাৎ তারা দুর্বল জায়গাতে আঘাত এনেছে বারবার, বা ঠিক সময় আসলে ঠিক কাজটি করেছে এমন মনে হচ্ছে। আপনি বলছিলেন যে হিজবুল্লাহ, হামাস, ইরান বিশেষ করে তাদের আমরা দেখেছি যে ইসরায়েল বেশ কিছু গুপ্ত হামলার মাধ্যমে তাদের নেতৃত্বে বড় আঘাত এনেছে। সেখান থেকে একটা সংকট তৈরি হয়েছে নিশ্চয়ই। এখানে যুক্তরাষ্ট্র আমরা দেখছিলাম যে 12 বছর ধরেই বলা চলে যে বিদ্রোহীদেরকে সমর্থন জুগিয়ে আসছিল। আসলে এখানে কি যুক্তরাষ্ট্রের কোথাও না কোথাও একটা লাভ হলো? সিরিয়া আসলে এমন একটা জায়গা যেখানে মোটামুটি বড় বড় শক্তিগুলো সারা বিশ্বের, তারা কেউই অনুপস্থিত এমনটা বলা যাবে না। হ্যাঁ, তো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। জি, আমরা সিরিয়া শেষবার খবরের শিরোনামে, বড় ধরনের শিরোনামে এসেছিল আইএস এর সময়। আইএস বিরোধী লড়াইয়ে যুক্তরাজ্য বড় ধরনের সাহায্য করেছিল, যেটা তাদের সাহায্যে এসডিএফ অর্থাৎ কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা তারা হচ্ছে আইএস হঠাতে সাহায্য করে। তো যুক্তরাষ্ট্রের কিছুটা তো ভূমিকা আছেই, কিন্তু আমরা যদি দেখি যে সরাসরি যুক্তরাষ্ট্র আসলে জড়িত কিনা, তখনও হয়নি। এখনও যুক্তরাষ্ট্রের আসলে সিরিয়াকে নিয়ে আলাদা করে অলরেডি অনেকগুলো অঞ্চল, ওই অঞ্চলে অনেকগুলো দেশ নিয়ে তারা জড়িত। সিরিয়াকে নিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান বাদে তাদের তখনও তেমন কোনো বড় মাথা ব্যথা ছিল না, এখনও আসলে তেমন কোনো বড় মাথা ব্যথা নেই। রাশিয়ার অবস্থানটা কেমন? রাশিয়ার অবস্থান, রাশিয়া ইরানের সমর্থনে যেহেতু টিকে আছে, এতদিন টিকে ছিল আসাদ সরকার, তো তাদের তো অবশ্যই বড় একটা সমর্থন ছিল। তো প্রথমত তারা সমর্থন এখন হয়তো কোনো কারণে দিতে পারেনি, বা তাদের সংযুক্তি অনেকটা কমে এসেছিল, কিন্তু সমর্থন তারা সরিয়ে নিয়েছে এটা আসলে বলা যায় না। কারণ গত 12 দিনের মধ্যে আমরা দেখেছি যে ইরান এবং রাশিয়া দুই মিত্রই সিরিয়াতে নিজেদের বাহিনী কিংবা ড্রোন এগুলো পাঠিয়ে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছে। কিন্তু এখানে দুটো ব্যাপার, যে রাশিয়া আর ইরানও প্রতিবেশীকে আসলে কত, যে আমার মিত্রতাকে আমি কতদিন সাহায্য করব, 13টা বছর পার হয়ে গেছে, কোনো রকম সমাধান আসে না গৃহযুদ্ধে। তো সব কিছু মিলিয়ে কোনো দেশেরই হয়তো সেই ধরনের স্বার্থ নাই আসাদকে হঠাবে তারা, কিন্তু এটা হয়তো জরুরি ছিল, কারণ স্বৈরশাসন তো আসলে দিন শেষে ভালো কিছু বয়ে আনে না। নুজহাত, আমাদের হাতে সময় স্বল্পতার জন্য শেষ করতে চাই, একেবারে ছোট করে যদি বলতে চাই, পরবর্তীতে দেশ পুনর্গঠনের তো একটা প্রক্রিয়া আছে, সেখানে আসলে কি বিরোধী যে দলগুলো রয়েছে বা বিরোধী যারা শক্তি রয়েছে, তারা কি সবাই একমত হতে পেরেছে, বা সেরকম একটা জায়গা কি তৈরি করছে কিনা, সম্প্রীতির জায়গাটা তৈরি হবে কিনা? এখনো কোনো সুযোগই তৈরি হয়নি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে এটা একেবারে অনিশ্চিত, কারণ এই শেষ 12 দিনের ঘটনা প্রবাহ আসাদের পালনটাই খুবই আমাদের কাছে সারপ্রাইজিং ছিল। হয়তো 13 বছরের গৃহযুদ্ধে এটা অবধারিত ছিল, কিন্তু এটা আসলে লাস্ট 12 দিন একেবারেই চমক ছিল। তো সেদিক থেকে দেখতে গেলে আসলে কে পেছন থেকে কলকাঠি নাড়ছে, কে সামনে, এটা বোঝার কোনো উপায় নাই। কিন্তু জোলানি, এইচটিএস এর যিনি প্রধান, যার নেতৃত্বে এই বিদ্রোহটা হয়েছে, এখন পর্যন্ত আসলে তার হাতেই তার একটা বড় ভূমিকা থাকবে। নুজহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা সহকর্মী নুজহাত কামালের সঙ্গে কথা বলছিলাম। সিরিয়ায়
প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়া এবং পরবর্তী ঘটনা প্রবাহ কি হতে যাচ্ছে তা নিয়ে।